আমাদের সুশীলরা সবসময় যে কাজ করে হাওয়া অনুযায়ী তারা পাখা মেলে দেয়, যেদিকে হাওয়া সেদিকে তারা উঠতে থাকে। ফলে কখনোই স্রোতের বিরুদ্ধে গিয়ে এদেশের কোনো বুদ্ধিজীবী সুশীলরা খুব বেশি আকারের পাহাড় সম প্রতিরোধ গড়ে তুলেছে সেটা আমরা দেখা যায়নি। ফলে এখন পর্যন্ত আমাদের সুশীলদের সাহসকে প্রশংসা করতে হবে। তারা এখন পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেননি এবং জামাতের আমিরের গিয়ে কদম মোবারক এখনও পর্যন্ত সালাম করেননি। এই জন্য যারা এই মুহূর্তে বাংলাদেশের সুশীল হিসেবে আছেন তাদের সবাইকে লাল সালাম। ১ ২ নম্বর হলো জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে তারা চিন্তা করেন। এই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, তারা কেন করেনি ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা একটা নতুন ইতিহাস রচনা করতে চায় এবং তারা একটা নতুন বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, ওটা নিয়ে তারা কাজ করছে। আর এটার অ্যাগেনস্টে আমাদের যে একটা ইউনিভার্সাল একটা ইতিহাস রয়েছে, এখন ইউনিভার্সাল ইতিহাস, চিরন্তন ইতিহাস প্লাস নতুন জামাতের ইতিহাস, এই দুটোর মধ্যে একটা ফাইট হচ্ছে। এখন এটা গিয়ে দেখা যাবে ২-৩ মাস পর বা ৬ মাস পর আসলে কোনটা টিকে। ১ ২ নম্বর হলো আগামীকাল যেটা ২১শে ফেব্রুয়ারি হচ্ছে, সেই ২১শে ফেব্রুয়ারিটা বেসিক্যালি এই প্রথম ইতিহাসের প্রথমবার জামাতের নেতৃত্বে হতে যাচ্ছে। এর কারণ হলো আপনারা হয়তো অনেকে জানেন না, জামাত দাবি করে যে ২১শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের। এর কারণ হলো তাদের প্রধানতম নেতা গোলাম আজম সাহেব, তিনি ছিলেন ভাষা সৈনিক এবং ওই সময়টাতে তিনি ডাকসুর নির্বাচিত জিএস ছিলেন। তো কাজেই জামাতের নেতৃত্বে, গোলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। ফলে ভাষা আন্দোলনের যে অন্যান্য ইতিহাস আমরা যা কিছু এতকাল পড়ে আসছি, আগামীকাল জামাত সেটা একটা নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে। ফলে দর্শক যিনি প্রশ্ন করেছেন তাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ওখানে গিয়ে জামাত আসলে কী ভূমিকা নেয়। এই গেল ১ ২ নম্বর হলো আরেকজন যিনি প্রশ্ন করেছেন ৩২ নম্বর নিয়ে প্রশ্ন হলো যে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটা আমাদেরকে চেয়ে চেয়ে দেখতে হয়। যুদ্ধের ময়দানে যখন সিরাজউদ্দৌলা গেলেন তখন ৫৩,০০০ সৈন্য তার সঙ্গে ছিল, আর তার রিজার্ভ ফোর্স ছিল প্রায় আরও ১,৫৩,০০০ সৈন্য বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের হাতে ছিল। তো সেখানে গিয়ে তিনি মাত্র ৪,৫০০ সৈন্যের হাতে পরাজিত হয়ে যখন অ্যারেস্টেড হয়ে ফিরছিলেন, তখন রাস্তার দুই পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কেউ কিন্তু যদি একটা ঢিল মারতো তাহলে মানে ওখানে মানে রবার্ট ক্লাইভের পুরো সৈন্য ওখানে ভ্যানিশ হয়ে যেত। তো এখন এই যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখা গেল যে ২০ বছর পরে আমরা সেটার প্রতিফল দেখতে পেয়েছি, যে ইতিহাস তখন নতুন করে নবাব সিরাজউদ্দৌলার জন্য রচিত হয়েছে। ফলে ৩২ নম্বর নিয়ে যা ঘটেছে এটা ইতিহাস নয়, এটি একটা ঘটনা মাত্র। ইতিহাস হলো আজ থেকে ২০ বছর পরে ওই ৩২ নম্বর নিয়ে যা কিছু ঘটবে, যা কিছু লিখিত হবে এবং এটার জন্য অনেকে অনুশোচনা করবে, অনেকে শাস্তি পেতে হবে এবং অনেককে আপনি সেদিন দেখবেন অশ্রু বিসর্জন করছে এবং অনেকে সেদিন হাসছে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রথমত যে আমি মনে করি যে ছাত্র রাজনীতি থাকা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপট এটা খুবই জরুরি, যেখানে শিক্ষার হার খুবই অল্প। আর আমাদের শিক্ষিত সম্প্রদায় কলেজ থেকে যারা আসছেন, যারা ভোটার হয়ে যাচ্ছেন, তারা যদি দেশকাল রাজনীতির সম্পর্কে ওয়াকিফাল না হন এবং নিজেদের মতামত ব্যক্ত না করেন এবং রাজনীতিতে অংশগ্রহণ না করেন, আলটিমেটলি রাজনীতি থাকবে না, এটা বিরাজনীতিকরণ হয়ে যাবে। কাজেই ছাত্র রাজনীতি পৃথিবীর অন্য কোনো দেশে না চললেও বাংলাদেশে এটা দরকার আছে। ১ ২ নম্বর হলো যে এখন যে সংকটগুলো দেখা দিয়েছে, যেটা হলো একেবারে ধ্রুব সত্য, সেটা হলো ছাত্রলীগ নেই। মাঠে সবচেয়ে জনপ্রিয় দল এখন ছাত্রদল এবং জনপ্রিয় এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক অনেক বেশি। তো অন্যদিকে যদি ইফেক্টিভ হিসেবে ধরেন ক্যাডার ভিত্তিক দল বলেন, তো সেক্ষেত্রে ছাত্র শিবির। এখন ছাত্র শিবির এর সঙ্গে সঙ্গে যারা অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে তারা একটা মোর্চা তৈরি করে ফেলেছে যে ক্যাম্পাসে, যে কোনো ক্যাম্পাসে ছাত্র দলকে ঢুকতে দেওয়া হবে না বা ছাত্র দলের প্রাধান্য সেখানে করতে দেওয়া হবে না। এবং এটাই আগস্ট বিপ্লবের পর প্রথম ৩ মাস ৪ মাস তো আসলে কোনো ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি ঢাকা কলেজে পর্যন্ত ছাত্র দলের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তো এখন ওখানে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সবাই ওখানে ক্যাম্পাস পাহারা দিয়েছে, কিন্তু বলা হয়ে থাকে যে বৈষম্য বিরোধী ছাত্রদের পেছনে মূলত শক্তি হিসেবে কাজ করেছে শিবির। এখন এই যে বর্তমান প্রেক্ষাপটে আবার শিবিরের দুটো অংশ আছে, একটা হলো প্রকাশ্য রাজনীতি করছে। এমন আমাদের যে শিবিরকে আমরা ক্যাডার বলি, তো ক্যাডার সার্ভিসে ধরুন পুলিশের ক্যাডার সার্ভিস, এখন পুলিশের ক্যাডার সার্ভিসের মধ্যে ডিবি আছে, সিআইডি আছে, এনএসআই আছে। তো এখন যারা প্রকাশ্যে শিবিরের রাজনীতি করছে তারা ধরেন থানা পুলিশের মতো কাজ করছে, তাদেরকে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে পিছনে যারা গুপ্ত সংগঠন হিসেবে ছাত্রদল যাদেরকে অভিযোগ করছে, তারা আসলে সিআইডির মতো, ডিবির মতো নর্মাল পোশাকে গোপনে গোপনে কাজ করছে। এখন এই জিনিসগুলো হয় কি, এগুলো অভিযোগ করে লাভ হবে না। শিবিরকে যদি মোকাবেলা করতে হয়, তা শিবিরের ভিতরে যদি ডিবি থাকে,
শিবিরের মধ্যে যে সিআইডি থাকে, ছাত্রদলের মধ্যে এরকমভাবে গুপ্ত সংগঠন করতে হবে, এছাড়া হবে না। বিকজ আপনার সামনে কেউ যদি একটা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসে আর আপনি তখন একটা তসবি নিয়ে যদি ইয়া আল্লাহ আমাকে এখন এই তলোয়ার থেকে রক্ষা কর, কাজ হবে না। তলোয়ারের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার লাগবে। একটা সময় ছাত্রলীগের সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে, ছাত্রলীগের সঙ্গে তারা পারেনি। আর এখন তো পুলিশ খুবই নিরপেক্ষ, এত নিরপেক্ষ যেটা পুলিশ সারা বাংলাদেশকে আল্লাহর হস্তে ছেড়ে দিয়েছে, যে আল্লাহ তুমি নিজে দেখো, এটা আমরা আমাদের দখলে এটা সম্ভব নয়। তো এখন এই যে একটা নিরপেক্ষ বাংলাদেশে, এবং এখন কোনো দল নাই, নির্দলীয়, একেবারে সব কিছু নির্দলীয়। তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি দীর্ঘদিন যাবৎ করেছেন। আল্লাহর রহমতে এরকম একটা নির্দলীয় সরকার দিয়েছে, সেখানে পুলিশ বলেন, মিলিটারি বলেন, তারপর শেষে সিভিল সার্ভিস বলেন, থানা, টিএনও সবাই এখন নির্দলীয়, ভীষণ রকম নির্দলীয়। এখন সেই নির্দলীয় সরকারের এই প্রেক্ষাপটে একটি ক্যাডার ভিত্তিক দল, তারা তাদের আধিপত্য দেখানোর জন্য, তাদের যাকে বলা হয় কর্মকাণ্ড চালানোর জন্য, তারা সুন্দর করে যুদ্ধের ময়দানে যেভাবে সৈন্যবাহিনী সাজায়, তারা ফ্রন্ট লাইনে সাজিয়েছে, ডানে সাজিয়েছে, পিছনে সাজিয়েছে, সিআইডি দিয়েছে, ডিবি দিয়েছে, গুপ্ত দল দিয়েছে, তো তাদের মতো সাজিয়েছে। এখন আপনি তাদের সঙ্গে যদি আপনাকে সত্যিকার অর্থে মোকাবিলা করতে হয়, তাহলে ওইরকমভাবে তাদের মতো করতে হবে, এমনকি 10% প্লাস মাইনাস। আদারওয়াইজ তারা যেটা করতে চাচ্ছে আল্লাহর হস্তে, যেভাবে ছাত্রলীগকে ছেড়ে দিয়েছিলেন ওভাবে তাদেরকে মাঠ ছেড়ে দিয়ে আপনারা মসজিদে যান, তাবলিগে যান। এই বছর তাবলিগের 2টো গ্রুপ হয়েছে, সব জায়গাতেই লোক বোধহয় কম হয়েছে। তো সেই তুলনায় যদি ছাত্র দলের যারা লোকজন আছে তারা তাবলিগে যোগ দেয়, তাবলিগটা আরও এনলাইটেন হবে।